সুহিতা পাল নিয়ে বেশ কিছু বিতর্কিত এবং যে সূত্রে খবর শোনা যাচ্ছে যে তার বিরুদ্ধে বেশ কিছু বিতর্কিত মন্তব্য বা দুর্নীতির সাথে জড়িত বা বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে, সেটা কতটা ঠিক বা কি বলবেন? দেখুন, প্রথমে হচ্ছে সুহিতা পাল তো এখানে পরে প্রিন্সিপাল হিসেবে এসেছিল আমাদের যে মেন আর কি ষড়যন্ত্রী সন্দীপ ঘোষ, তার পরিবর্তে। তাহলে বুঝেই নিন যে তার সঙ্গে কিছু একটা তো এই ব্যাপারে একটা সম্পর্ক আছে। এবং নর্থ বেঙ্গল লবি, যে নর্থ বেঙ্গল লবির কথা আপনারা জানেন, সেই নর্থ বেঙ্গল লবিতে গিয়ে সেই সুহিতা পাল সে কি করেছিল সেগুলো আপনারা যদি জানেন না, আপনাদের তাহলে রক্ত একদম গরম হয়ে যাবে। কারণ হচ্ছে যে সুহিতা পাল, যে সুশান্ত রায়, মানে যে রায় বাহাদুর নর্থ বেঙ্গল ভাইস প্রেসিডেন্ট মেডিকেল কাউন্সিল, তিনি তার ছেলেকে কনভোকেশনের জন্য ভাইস চ্যান্সেলর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে গেছিল। বুঝতে পারছেন? তাহলে কোনোদিনও কোনো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে শুনেছেন কোনো কলেজে গিয়ে কনভোকেশন করা হচ্ছে? এবং কেন অভিযোগ, হ্যাঁ কেন করেছিল কারণটা শুনুন। কারণ হচ্ছে সেই সৌত্বিক রায়, যে সুশান্ত রায়ের ছেলে, সে সেই বছর ইউনিভার্সিটি টপার হয়েছিল। শুধু হয়েছিল না, তাকে করা হয়েছিল। আমি আপনাকে একদম বিশ্বস্ত তথ্য সমেত আমি বলছি যে মাইক্রোবায়োলজির এইচওডি প্রফেসর ডক্টর অরুণাভ সরকার, যিনি বলেছেন যে ওনার কাছে ওনার খাতা রাখা রয়েছে, ওনার নাম্বার বাড়ানো হয়েছে সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, এবং যে খাতাটা চেক করে যে নাম্বারে উনি ফেল করে গেছিলেন বলে দাবি করা হচ্ছে, সেই নাম্বার থেকে বাড়িয়ে সেই খাতাকে অগ্রাহ্য করে, যে খাতা আজও খুব সুরক্ষিতভাবে আছে আমাদের মাইক্রোবায়োলজি এইচওডি কাছে, এবং সেই খাতাটা দেখলেই বোঝা যাবে যে কিভাবে অনিয়ম করে নিজের একমাত্র ছেলেকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি টপার করে, কার ছেলেকে? আবার সুশান্ত রায়ের ছেলে সৌত্বিক রায়কে টপার করার জন্য সুহিতা পালকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে এসে আরো একটা ভয়ঙ্কর অভিযোগ। আমরা নর্থ বেঙ্গল কলেজ কাউন্সিলে যখন আমরা কলেজ কাউন্সিল করছি, তখন আমাদের ওখানকার একজন অফিসিয়াল, যে প্রিন্সিপাল অফিসের যে ডিলিং অ্যাসিস্ট্যান্ট, তিনি ধর্নাতে বসেছিলেন 5 ঘন্টা ধরে আমাদের কলেজ কাউন্সিলের আগে, কারণ কার কিছু দাবি ছিল। মাঝখানে আমি একটুখানি ইন্টারাপ্ট করছি, এই যে সুশান্ত রায়ের কথা বলছেন, এ এত প্রভাবশালী কি কারণে, কার হাত রয়েছে বা কি রয়েছে? আমাদের তো সেটাই কথা, যে আমাদের লেজা ছেড়ে মুড়ো ধরো, সেই যে স্লোগানটা, এটাই তো আমাদের কাজ। যে এটাই যে আমাদের যে 37 দিন ধরে যে মিডিয়া ট্রায়ালটা চলছে পুরো ঘটনাটার, এটাতে কিন্তু প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিচার করার একটা সুযোগ পেয়েছি। আজকে আপনাকে বলি, সৌত্বিক রায়ের যে মাইক্রোবায়োলজির যে খাতা যেটা বলছে, সে খাতা তার কাছে আজকে রক্ষিত আছে, এবং সে গোল্ড মেডেল পেয়েছে। কি করে তার নাম্বার অতটা হয়েছিল, সেই নাম্বারটারও রহস্য হচ্ছে এখানে লুকিয়ে আছে। এবং এই একটা জিনিসকে প্রভাবিত করতে স্বয়ং চ্যান্সেলর সেখানে গেছিল, এবং চ্যান্সেলর যারা রিক্রুট করে তারাই জানেন যে কে তাকে চ্যান্সেলর করেছিল, এবং সেই সোর্সের মধ্যেই ভূত আছে, যে ভূতের দখলে এখনো আমরা আছি। আজকে আমরা সবাইকে বলছি যে চেয়ারটা ছেড়ে দিন, প্লিজ চেয়ারটা ছেড়ে দিন, চেয়ারটাকে রিপেয়ার করে দিচ্ছি। এই রিপেয়ারেরই সময় এটা, এবং এটা খুব সুন্দরভাবে আমরা করছি। এবং এটার মধ্যে একটা সব থেকে বড় জিনিস হচ্ছে যে এইভাবে যেন কোনো দিন, এটা আমাদের প্লেজ নিতে হবে যে এইভাবে আমরা অনেস্ট থাকলে হবে না, অনেস্টিটাকে ইম্পোজ করতে হবে। এটা হচ্ছে আমাদের এখনকার প্লেজ। এবং এই সমস্যা যাতে আমরা, এই সুহিতা পালের সাথে কি সন্দীপ ঘোষের গভীর সম্পর্ক বা যোগাযোগ রয়েছে, এবং একই সাথে সুশান্ত রায়? অবশ্যই এরাই তো আপনাদের যে বিভিন্ন সংবাদ মাধ্যম, এবং তার প্রমাণ আছে যে কিভাবে তারা একটা সাম্রাজ্য, একটা এক্সটর্শন সাম্রাজ্য তৈরি করেছিল, যেখান থেকে একটা বিশাল পরিমাণের অর্থ কেউ একজন পেত, এবং সেটা প্রতিটা মেডিকেল কলেজ থেকে, 26টা মেডিকেল কলেজ থেকে সেটা উঠতো। আপনারা জানেন কি জানি না, আজকে ডেন্টাল এডুকেশন সার্ভিসে রিক্রুটমেন্টের জন্য 25 থেকে 40 লক্ষ টাকা করে দাবি করা হচ্ছিল একটা একটা ডাক্তার, সে শুধু আরএমও হবে তাই জন্য। এটা হচ্ছে আমাদের একদম লিখিত কমপ্লেন জমা পড়েছে, জনপ্রতিনিধি সেই কমপ্লেন জমা দিয়েছে। তাহলে এই যে অভিযোগটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের বিরুদ্ধে, বা নর্থ বেঙ্গল একটা যে বিরাট বড় একটা র্যাকেট নর্থ বেঙ্গলের বিরুদ্ধে যে বারবার অভিযোগটা উঠে আসছে, এবং একটা বড় মাথা রয়েছে, তাহলে এই অভিযোগের ভিত্তিটা কি? আচ্ছা আপনি বলুন, প্রিন্সিপালকে রিক্রুট করে, আচ্ছা আপনি বলুন ভাইস চ্যান্সেলরকে রিক্রুট করে, তো এটা তো জলের মতো পরিষ্কার, এটা তো কোনো বলার কিছু নেই। এবার সে কে রিক্রুট করেছিল সেটা তো সবাই জানি আমরা। কোনোদিন ভাইস চ্যান্সেলর কি কোনো রাজ্য সরকার কেন স্টেপ নিচ্ছে না? কি মনে হচ্ছে রাজ্য সরকার স্টেপ নেবে কেন? কারণটা হচ্ছে, আপনাকে তো বলতে যাচ্ছিলাম, কারণটা হচ্ছে যে ধরুন একটা রিক্রুটমেন্টে যদি কেউ শুধু একটা একদম লিখিত অভিযোগ আছে, কিন্তু আমার কাছে, আমি কোনো তথ্য ছাড়া কথা বলছি না, আমার কাছে লিখিত অভিযোগ আছে যে পার রিক্রুটমেন্ট 25 থেকে 40 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। আমি ধরে নিলাম 20 লক্ষ টাকা। 1000 লোকের রিক্রুটমেন্ট হলে কত টাকা হয়? 200
কোটি টাকা, এবং এটা শুধু একটা সেক্টর থেকে, তাহলে পুরো 26টা মেডিকেল কলেজের টোটাল যে আমরা যে পরিমাণ অর্থ সরকার থেকে দেওয়া হয় বা যেভাবে অর্থগুলো খরচা হয়, তাহলে এইভাবেই এই উপায় হতো। এবং এই লোকগুলোকে মাথা করে যে মাথা করেছিল সেই জানে কেন এদেরকে মাথা করেছিল। মাথা করার ফলেই তো একটা বিরাট বড় একটা এক্সটর্শনের সাম্রাজ্য তৈরি হয়েছে, এই লক্ষ কোটি টাকার সাম্রাজ্য মাসে। এই যে টাকার যেটা চাওয়া হয়েছিল বা টাকার যে কথাটা বলছেন, এটা কারা চেয়েছিল বলে মনে করছেন? দেখুন, ডেন্টালের ব্যাপার আমি অতটা বলতে পারবো না, কিন্তু আপনাকে দরকার পড়লে আমি নথি দিয়ে দিচ্ছি, আপনি সেই নথিটা চেক করুন এবং তার সঙ্গে যোগাযোগ করুন, তিনি আপনাকে একদম আসল তথ্য আপনার হাতে তুলে দেবে। আরে আমি বারে বারে বলছি, এখন রিপেয়ার করার সময়, এখন প্লিজ কেউ একটু মানে সহযোগিতা করুন, আপনারা একটুখানি দাঁড়ান, আপনারা দেখুন, আপনারা রিপেয়ার করতে একটু সময় দিন। আমি আরেকটা এই বিষয় নর্থ বেঙ্গল নিয়ে আরেকটা প্রশ্ন করবো। আপনি তো নর্থ বেঙ্গলের একজন ডক্টর এবং প্রফেসর অবশ্যই, এবং এইচওডি অর্থোপেডিক ডিপার্টমেন্টে। তো আপনার দিক থেকে কোনো স্টেপ বা আপনি কোনো পদক্ষেপ নেননি এই দুর্নীতি যখন জানতে পারলেন? আমরা যেটা করি, আমরা প্রথমেই যখন এটা জানতে পারি, এবং প্রথম জানতে পারি আমাদের হাতে এভিডেন্স আছে। এভিডেন্সটা কি না, আমাদের যে সার্জারির এইচওডি প্রফেসর নিশিত মল্লিক, তিনি প্রথম একটা প্রশ্ন মানে একটা নাম্বার যেটা ট্যাবুলেশন সিট হয়, সেটা সিল করা ট্যাবুলেশন সিট, সেই সিটটা একজন মানে ক্যারি করে নিয়ে এসেছিল, যে তাকে বাধ্য করা হয়েছে চেঞ্জ করার জন্য, এবং কর্তৃপক্ষ থেকে বাধ্য করা হয়েছে চেঞ্জ করার জন্য, হোয়াইটনার মারা হয়েছে। এবং তাতে সব থেকে রাগটা কিসের জায়গায়, যে সেই ছেলেটি সেই বছর টপ হয়ে যায় এবং প্রতিটা জিনিসে অনার্স পায়। আপনি এখন অনার্সের ছড়াছড়ি, একটা অনার্স পাওয়াটা আমাদের শিক্ষা জগতে, আমাদের মেডিকেল প্রফেশনে একটা বিশাল ব্যাপার। এই অনার্সটাকে আমরা লিখি নামের আগে, যেমন ডাক্তার লিখি, প্রফেসর লিখি, সেরকম অনার্সটাকে আমরা নামের পরে লিখি। মানে দিস ইজ লাইফ টাইম। একটা মানুষকে যদি আপনি সরকারি যন্ত্রের মাধ্যমে, যন্ত্রের মিসইউজ করে যদি সেটা দিয়ে দেন, তাতে কি হবে? সাধারণ যারা পড়াশোনা করছিল, এমনও কলেজ কাউন্সিলে আলোচনা, এবং সেই কলেজ কাউন্সিল থেকেই ডিসিশন নেওয়া হয় 12 জনের নাম, এবং সেই 12 জনকে আমরা বিভিন্ন রকম ভাবে শাস্তি দিই। কিন্তু যাই হোক, তারপরের দিন আবার একটা কলেজ কাউন্সিল ইমার্জেন্সি ডাকা হয় এবং তাদের শাস্তি কমিয়ে দেওয়া হয়। তারপরের দিন আবার একটা কলেজ কাউন্সিল ডাকা হয়। মানে সেই থ্রেড চক্র কিন্তু আমরা অ্যাক্টিভেট করেছি আলটিমেটলি, যে 6 মাসের এক্সপালশন হয়েছে এখন। কিন্তু এটা তো ঠিক নয়। কেউ যদি একটা অন্যায় করে, অন্যায়ের জন্য যদি কলেজ কাউন্সিল ডিসিশন নেয়, হাইয়েস্ট বডি অফ কলেজ অথরিটি, তাহলে তাকে কি করতে হবে? মাথা নত করে প্রেয়ার করতে হবে। তা না করে সে যদি আঙুল তোলে, সে যদি রাত্রি 10:30টার সময় প্রিন্সিপালকে ঘেরাও করে, সেটা একটা অন্যায় করেছে, তার আরো তীব্র শাস্তির আমি দাবি করছি। এই ছেলেগুলো যে 12টা ছেলে, কোথাও কি মনে করছেন ডক্টর সরকার যে এর পেছনে স্বাস্থ্য দপ্তরও কোনোভাবে ইনভলভ রয়েছে, নাকি স্বাস্থ্য দপ্তর জানেই না? দেখুন, এত লক্ষ কোটি টাকা যেখানে ইনকাম হচ্ছে, সেখানে কিভাবে হবে? আপনার স্বাস্থ্য দপ্তরই তো রিক্রুটমেন্ট করবে আলটিমেটলি, অর্ডারটা বের করবে তো স্বাস্থ্য দপ্তরই। যদি এর সঙ্গে স্বাস্থ্য দপ্তর ওতপ্রোতভাবে জড়িত না থাকে, তাহলে তো এই আমাদের যে 5 দফা দাবি এরা তুলেছে, আমরা তো দাবিটাকে সম্পূর্ণ সমর্থন করছি। আজকে একটা গরিব মানুষের মেয়ে মারা গেছে, ভালো করে ভেবে দেখুন। আমি কিন্তু তিলোত্তমার মায়ের সঙ্গে কথা বলেছি, তারা খুব একটা আর্থিকভাবে কিন্তু কিছু ছিল না, তারা একটা কষ্ট করে একটা মেয়েকে মানুষ করে ডাক্তার করেছিল। এই সবে সবে তারা একটা সামাজিক সম্মান পাচ্ছিল। আমাদের সঙ্গে যেদিন কথা হয়, তারা বলছে যে এই কোনোদিন তো সেই ডাক পাবো না যে মা আমি আসছি, তুমি এই জিনিসটা রান্না করো। এবং এই যে একটা গরিব মানুষের প্রতিবাদ এই ছেলেগুলো করছে, আমার যে স্টুডেন্টরা করছে, এবং আমাদেরও প্রতিবাদ, এটা তো আমারও প্রতিবাদ করা উচিত ছিল, আমরা তো পারিনি, আমাদেরটাও ওরা করছে। মানে পুরো জনগণের যে মানে দাবি, সেই দাবিটা কিন্তু নিয়ে ওরা বসে আছে, এবং আমার মনে হয় যে সেই জন্যই সবাই মিলে এত তীব্রভাবে সাপোর্ট করছে। একটা কথা ডক্টর সরকার, আপনাকে একটা প্রশ্ন করবো, যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিয়ে একটা কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে বা সূত্রের খবর, যে এখানে এই সুশান্ত রায় বা সুদীপ্ত রায় যেখানে যুক্ত, প্রেসিডেন্ট যেই সংগঠনে সুদীপ্ত রায়, তিনি প্রেস মিট করে অনেক কথা বলেছিলেন নিজেকে সেফগার্ড করার জন্য, কিন্তু এর সত্যতা কতটা বা কি বলবেন? দেখুন, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, এরা সবাই হচ্ছে এই সিন্ডিকেটের পার্ট, ঠিক আছে? এই যে নর্থ বেঙ্গল লবি, নর্থ বেঙ্গল লবি মানে হচ্ছে এই কটা ছেলে, এই কটা লোকই কিন্তু নর্থ বেঙ্গল লবি। নর্থ বেঙ্গল লবি মানে আলাদা কোনো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নয় বা নর্থ বেঙ্গলের কোনো জায়গা নয়। এই কটা লোক এমন ভাবে একটা সিন্ডিকেট তৈরি করেছিল, যে সিন্ডিকেটটা দিয়ে মেডিকেল কাউন্সিলেও তো এরকম রিপোর্ট আছে, যে মেডিকেল কাউন্সিলে তার নামে রিপোর্ট করানো হয়েছে এবং তাকে তুলে নেওয়ার জন্য তার কাছ থেকে টাকা দাবি করা হয়েছে, এরকমও তথ্য আছে। এবং তার সব থেকে বড় কথা হচ্ছে, এখন যে মেডিকেল কাউন্সিলটার যে সদস্য সংখ্যা, তার তো প্রথম কথা ভাইস প্রেসিডেন্ট বা তারা বিভিন্ন বিরূপাক্ষ বা অভিজ্ঞ, এরা তো সাসপেন্ডেড, আর বাকি যারা রয়েছে তারা রিজাইন্ড। অতএব তাহলে আমরা যে এথিক্স মেনে চলি, এই যে এথিক্যাল প্র্যাকটিস, আমরা যে হোয়াইট কলার জব করি, আমাদেরকে যে 5খানা অর্গানাইজেশন যারা সবসময় আমাদেরকে নজর রাখছে, আমরা তো সেটাকে তীব্রভাবে সমর্থন করি। কারণ যাতে আমরা যদি
বিচ্ছুতির মধ্যে না পড়ি। এর মধ্যে কিন্তু মেডিকেল কাউন্সিল একটা সংস্থা, যে নজরদারি সংস্থা, সেই নজরদারি সংস্থার যদি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং মেম্বাররা এরকম অবস্থা হয়, এবং বিরূপাক্ষ নাকি শুনছি মেডিকেল এথিক্সের মানে কমিটির চেয়ারম্যান, আমি ওকে একটাই কথা জিজ্ঞেস করবো অ্যাজ এ প্রফেসর, যদি কখনো ও শুনতে পাচ্ছে যদি আমাকে, যে 10টা মেডিকেল এথিক্স যেটা আমরা মানি সেটা যদি ও মুখস্থ আমার সামনে বলতে পারে, পরের কোশ্চেনটা তাহলে তারপরে করবো। কিন্তু ঘটনা হচ্ছে যে এরা এরকমই আনএথিক্যাল যে এদেরকে দিয়ে এথিক্স কমিটিতে ঢুকিয়েছে। এবং এইগুলো কিন্তু আরো একটা তথ্য আছে, সেটা হচ্ছে যে কিছু কিন্তু গভর্নমেন্ট প্রপোজ 2জন মেম্বার থাকে। তাহলে আপনারা তো তাহলে বুঝতেই পারবেন যে কে প্রপোজ করেছে। আমি বারে বারে বলছি, রিক্রুটমেন্ট যে করেছে পুরো ঘটনার দায় তাকে নিতে হবে। সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্ট লেগা ছেড়ে মুড়ে ধর, এরকম একটা অবস্থা। যদি না ধরেন তাহলে আবার কিছু সন্দিগ্ধ তৈরি হবে, আবার সেই আমাদের পুরনো ব্যবস্থায় ফিরে যেতে হবে। এই জন্য আমি দাবি করছি যে মেডিকেল কাউন্সিল ইমিডিয়েটলি, আমরা অনাথ এখন, আমাদের মেডিকেল কাউন্সিলে যদি কারো কোনো অভিযোগ হয় তার নিষ্পত্তি হবে না। স্বাস্থ্য ভবনে যেমন এখন কোনো কাজ হচ্ছে না, আমি নর্থ বেঙ্গলের এইচওডি, আমার এখন এসআর লাগবে, আমি এখন 2টো এসআর অ্যাপ্লিকেশন করেছি, 18টা এসআর চেয়েছে স্বাস্থ্য ভবন থেকে, ইমার্জেন্সি সিচুয়েশন বলছে স্বাস্থ্য নর্মাল করতে, তো আমি আমার দাবি করেছি 2টো এসআর, তো 18টা এসআর স্যাংশনটা কে দেবে? তার মানে কি স্বাস্থ্য ভবন অচল, মেডিকেল কাউন্সিল অচল, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন তো নেই এখন আমাদের সঙ্গে। এক কথা বলতে গেলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে মেরুদণ্ডটাই ভেঙে পড়েছে পুরোভাবে। স্বাস্থ্য ব্যবস্থা শুধু নয়, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত মেডিকেল কাউন্সিল একটা মানে সেলফ একটা অর্গানাইজেশন, যেটা একটা সাংবিধানিক অর্গানাইজেশন, যার একটা স্বীকৃতি আছে, যে একটা মানুষকে নজরদারি করছে। সে যদি তার যদি কোনো মেম্বারই না থাকে, তারা অর্ধেক সাসপেন্ডেড আর অর্ধেক হচ্ছে ছেড়ে দিয়েছে, তাহলে সেই বডিগুলোকে তো ব্যবস্থা নিতে হবে। হেলথ সেক্রেটারি এটা করতে পারেন। আমি হেলথ সেক্রেটারির কাছে নিজে রিকোয়েস্ট করছি, দয়া করে জিনিসটা গুরুত্ব দিয়ে ভাবুন। আপনাদের এই কাজের জন্যই আমাদেরকে ভুগতে হয়েছে, আর যেন ভুগতে না হয়। আমরা আর রাজি নই। 37 দিন হলো, এরপরে আর কতদিন না ধরে আমার ছেলেগুলো বসে থাকবে? আমরা চাইছি দ্রুত নিষ্পত্তি, কিন্তু নিষ্পত্তিটা হতে হলে তো অ্যাকশনটা আপনাদেরই নিতে হবে। গভর্নমেন্টে তো আপনারাই আছেন। দেখুন, আমরা ডাক্তার হিসাবে সবার চেম্বারে একটা করে চেয়ার আছে, অথবা আমরা চেয়ার নিয়ে চিন্তিত নই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ছেলেগুলো যারা আন্দোলন করছে তারা সবাই স্টুডেন্ট, তারা সবাই পড়তে চলে যাবে। কিন্তু আমরা এমন হাতে ফেলে যাব না যেখানে আমাদের আবার একটা আন্দোলন করতে হবে এবং মানুষের সময় নষ্ট হবে, মানুষের ধকল হবে। সেটা চাই না, যদিও ধকল কোনো কিছু হচ্ছে বলে আমার মনে হয় না। কারণ যেটা কথাটা বলেছে 7,500 ডক্টর, আমাদের তো হেলথ রিক্রুটমেন্টের 36% রিক্রুটমেন্ট কম আছে। আমরা তো এমনি প্রতিদিন মার খাই, এমনি মার খাই নাকি? আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতে যদি ঠিকমতো রিক্রুটমেন্ট হতো তাহলে কিন্তু আমাদের মার খেতে হতো না। আমাদের মার খাওয়ার কারণ হচ্ছে আমরা ওভারবার্ডেন। এক একটা জায়গায় এক একজন 36 ঘন্টা, মানে ভাবুন, আজকে যদি না হতো জানতে পারতেন যে একটা মেয়েকে 36 ঘন্টা কাজ করতে হয়। এই যে তিলোত্তমাকে বা অভয়কে 36 ঘন্টা কাজ করছিল, বুঝতে পারছেন? 36 ঘন্টা কাজ করার পর কোনো মানুষের পক্ষে কি নর্মাল রিঅ্যাকশন দেওয়া সম্ভব? তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতে গোড়ায় গলদ আছে, এবং সেটাই বলছি যে ঝেঁটিয়ে সব বিদেয় করো, সবাইকে একদম পুরো নতুন একটা দিগন্ত আসুক। এবং আমার মনে হয় যে এই ছেলেগুলোকেই কি মনিটরের দায়িত্ব দেওয়া হোক। এই যে 30 জন ছেলে আছে, এই 30 জনকে 30টা ডিপার্টমেন্টের মনিটর রাখা হোক, এরাই মনিটর করবে। কারণ এদের তো ছেড়ে দিয়ে চলে গেলে শুধু ক্লাস করলে হবে না। এদের যে দায়িত্বটা নিয়েছে, যে দায়িত্বটা ওরা নিয়ে নিয়েছে, ওরা মানে বুঝেই নিয়েছে সেই দায়িত্বটা। এবং আপনাকে বলছি যে মেডিকেল কলেজের যারা ছেলেরা এখানে আন্দোলন করছে, তারা কিন্তু মাধ্যমিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং 100-র মধ্যে দেখতে পাবেন প্রতিটা ব্যাচেই কেউ না কেউ আছে, বা তারও মানে ভালো ভালো ছেলে। মানে আমি বলতে চাই, ক্রিম অফ দ্য সোসাইটি নয়, ক্রিম অফ দ্য এডুকেশন, ক্রিম অফ দ্য এডুকেশনের ছেলেগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে, এবং তাদের বুদ্ধির সঙ্গে পেরে ওঠা কিন্তু সম্ভব নয়। বুদ্ধি এবং হচ্ছে গিয়ে আপনার যদি সৎ অনেস্টি থাকে, তবেই একটা সমাজকে কিন্তু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। আর শুধু অনেস্টি থাকলে হবে না, অনেস্টিটাকে ইম্পোজ করতে হবে। এখন সেই সময় চলে এসছে। আমি বলবো সবাইকে যে অনেস্ট থাকলে হবে না, চুপ করে বসে থাকলাম না, অনেস্টিটাকে ইম্পোজ করুন। আপনার আশেপাশের লোকগুলো যদি অনেস্ট না থাকে, হয় প্রতিবাদ করুন, নাহলে তাদের শুধরে তাদেরকে নর্মাল যেভাবে আপনি চলেন সেভাবে চলান, তবেই কিন্তু আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। ডাক্তার